আমাকে ক্ষমা করে দিস আমার সন্তান। তুই এখন এই পৃথিবীতে আসিসনি, কিন্তু আমাকে তোর সাথে এই পৃথিবী ছাড়তে হবে। যার বাবা তার সন্তানকে ভালোবাসে না, সে তোকে কি সুখ দেবে রে মা? সে তোকে কি সুখ দেবে? মায়েরা কুয়োয় ঝাঁপ দেয়। গ্রামবাসী দেখে হাহাকার করে ওঠে। আরে দেখো, ও তো 9 মাসের গর্ভবতী ছিল, ও কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে নিল। এটা কি করে হতে পারে? কয়েক মাস আগেই বিয়ে হলো, 9 মাসের গর্ভবতী, তবুও আত্মহত্যা কেন? বড় ঘটনা হয়ে গেল। চলো ওর মাকে জানাই। সবাই চলে যায়। কিছু সময় আগে মণিপুর নামক গ্রামে দুই বোন আমায়রা আর নায়রা থাকত। নায়রা বড় এবং অত্যন্ত সুন্দরী ছিল। তার বিয়ের ধুমধাম করে প্রস্তুতি চলছিল। বিয়ের একদিন আগে নায়রা পুকুর পাড়ে বসে তার প্রেমিক অবিনাশের সাথে কথা বলছিল। দেখো অবিনাশ, আমি তোমাকে খুব ভালোবাসি আর তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। কিন্তু কি করব, মা আমার কথা একদম শুনছে না। সে জোর করে আমার বিয়ে দিতে চাইছে। দেখো, যাই হয়ে যাক, আমি তোমাকে ছাড়তে পারবো না। আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, তবে আমি মরে যাব। ভগবানের দীপি, আমাকে ছেড়ে যেও না। চিন্তা করো না, আমিও তোমাকে খুব ভালোবাসি। যাই হয়ে যাক, আমি তোমাকেই বিয়ে করব। আজ আমি মায়ের সাথে আবার কথা বলবো। মা যদি না মানে, তবে রাত হতেই পালিয়ে আসবো আর তোমাকে বিয়ে করে নেব। আমি তোমার অধীর অপেক্ষায় থাকবো। এরপর অবিনাশ সেখান থেকে চলে গেল আর নায়রা চিন্তিত হয়ে বাড়ি ফিরে এলো। আরে নায়রা বেটি, কোথায় গিয়েছিলি? কাল তোর বিয়ে, আর তুই এভাবে বাইরে ঘুরে বেড়াচ্ছিস? মা, আমি আপনার সাথে একটা শেষ কথা বলতে চাই। আমি এই বিয়েটা করতে চাই না। আমি অন্য কাউকে ভালোবাসি। চুপ কর, এ কেমন কথা বলছিস? আমি তোর বিয়ে আগেই ঠিক করে দিয়েছি। ওরা খুব বড় ঘর আর খুব ধনী। আমি যদি এই সম্বন্ধ ভাঙি, তবে ওরা আমাকে বরবাদ করে দেবে। মা, সন্তানের চেয়ে বড় কিছুই হয় না। আমার খুশিটাও তো দেখুন আপনি। আমাকে সারা জীবন এমন একজনের সাথে কাটাতে হবে যাকে আমি ভালোবাসি না। বিয়ের পর ভালোবাসা হয়েই যায়, আর আমি ওদের থেকে অনেক ঋণ নিয়েছি। আমি কথা দিয়েছি যে তোর বিয়ে ওদের ছেলে অভিষেকের সাথেই দেব। আমার কথার কোনো নড়চড় হবে না। যা, গিয়ে বিয়ের প্রস্তুতি নে। এরপর শকুন্তলা চলে যায়। নায়রা মন খারাপ করে নিজের ঘরে চলে যায়। পরের দিন সকালে বিয়ের তোড়জোড় চলতে থাকে। না, এবার আর না। আমি আর অপেক্ষা করতে পারছি না। মা জোর করেই বিয়ে দিয়ে দেবে। আমাকে এই বিয়ে করতে হবে না। আমি পারবো না করতে এই বিয়ে। এই বলে নায়রা ঘর থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর যখন বরযাত্রী আসার সময় হলো, শকুন্তলা নায়রার ঘরে যায়। সেখানে নায়রা ছিল না। হে ভগবান, এই মেয়েটা কোথায় গেল? কোথাও পালিয়ে গেল না তো? যদি পালিয়ে গিয়ে থাকে, তবে আমি মুখ দেখাবো কি করে? শকুন্তলা সব জায়গায় নায়রাকে খোঁজে, কিন্তু তাকে পাওয়া যায় না। তখনই বরের বাড়ির লোকজন চলে আসে এবং বরের মা মিনা ভিতরে আসে। কি শকুন্তলা বোন, বিয়ের আয়োজন সব ঠিক তো? আর তুমি মন খারাপ করে বসে আছো? কোথায় আমার বৌমা? তাড়াতাড়ি ওকে সাজিয়ে মণ্ডপে নিয়ে এসো। ক্ষমা করে দিন মিনা বোন, আমার মেয়ে নায়রা অন্য কারোর সাথে পালিয়ে গেছে। আমি ওকে অনেক খুঁজলাম, কিন্তু পেলাম না। এ কি কথা বলছো তুমি? জানো আমাদের কত সম্মান? আমার বৌমা যদি মণ্ডপ থেকে পালিয়ে যায়, তবে আমাদের বদনাম হয়ে যাবে। এখন কি হবে? আমার একটা ছোট মেয়ে আমায়রা আছে। আপনি যদি বলেন, তবে ওর বিয়ে আপনার ছেলের সাথে দিয়ে দিই। আপনারও সম্মান বাঁচবে আর আমারও। এটা তুমি কি বলছো? তোমার ছোট মেয়ে আমায়রা? হ্যাঁ, ও অতটা সুন্দরী নয়, কিন্তু সংস্কারী আর ঘরের কাজও জানে। এখন আমাদের কাছে আর কোনো যে উপায় নেই। ঠিক আছে, বাধ্য হয়ে তোমার ছোট মেয়েকে বৌমা করতে হবে। দ্রুত ওকে কোণে সাজিয়ে করে নিয়ে এসো।
মিনা বাইরে চলে যায়। কিছুক্ষণের মধ্যেই আমায়রার বিয়ে অভিষেকের সাথে সম্পন্ন হয়। বিয়ের পর অভিষেক যখন আমায়রাকে নিজের বাড়িতে নিয়ে আসে এবং ওকে দেখে, তখন সে ঘাবড়ে যায়। মা, এটা কি? আমার বিয়ে তো নায়রার সাথে ঠিক হয়েছিল, তাহলে ওর ছোট বোন এখানে কি করছে? বাবা, কথা শোন। ও ওর প্রেমিকের সাথে পালিয়ে গিয়েছিল, আর সেই সময় আমাদের ঘরের সম্মান বাঁচাতে হতো, তাই আমি আমায়রাকেই আমাদের বাড়ির বউ করে এনেছি। দেখো মা, এটা কোনো সবজি নয় যে পছন্দ হলো না তো অন্যটা নিয়ে নিলাম। এটা আমার জীবনের ব্যাপার। আমি নায়রাকে ভালোবাসি আর ওকেই বউ হিসেবে দেখেছি। আমি ওর জায়গায় অন্য কাউকে দেখতে পারবো না। দেখ বাবা, আমায়রাও ভালো মেয়ে, ও ঘর সংসার ভালোভাবে সামলাবে। তুই দিন কয়েক ওর সাথে থাক, দেখবি তোরও ওকে ভালো লেগে যাবে। না, আমি ওকে নিজের স্ত্রী হিসেবে কখনোই গ্রহণ করতে পারবো না। এইটুকু বলে অভিষেক রাগে সেখান থেকে চলে যায়। এ কি, উনি তো আমাকে স্ত্রী হিসেবে গ্রহণই করছেন না। আমি মা আর গ্রামের সম্মানের জন্য এই বিয়েতে রাজি হলাম, জানি না আমার জীবন নরক হয়ে যাবে কিনা। দেখো বৌমা, আমার ছেলের কথায় কিছু মনে করো না। এখন নতুন বিয়ে হয়েছে তো, সম্পর্ক ঠিক হতে সময় লাগে। তুমি আমার ছেলেকে একটু সময় দাও। ঠিক আছে মা, কোনো ব্যাপার না। আমি বুঝতে পারছি হঠাৎ কোনো সিদ্ধান্ত নিতে হলে খুব খারাপ লাগে। অভিষেক জিরোর সাথে সেটাই হচ্ছে। উনি আমার বোনকে স্ত্রী হিসেবে দেখেছিলেন, তাই আমাকে মেনে নিতে ওনার খুব সময় লাগবে। এরপর আমায়রা বিষণ্ণ মনে ঘরের ভেতরে চলে যায়। কিছু সময় কেটে যায়। আমায়রা ঘরের সব কাজ ভালোভাবে করতে থাকে এবং মিনাও তাকে খুব ভালোবাসে। কিন্তু অভিষেক এখনো নায়রাকে ভুলতে পারে না এবং সারাক্ষণ আমায়রার উপর রাগ করতে থাকে। একদিন আমায়রা খাবার নিয়ে আসে। আমি তোমাকে কতবার বলেছি যে আমার জন্য খাবার আনবে না? সকাল থেকে আপনি কিচ্ছু খাননি, তাই ভাবলাম আপনার জন্য একটু খাবার নিয়ে আসি। দেখো, আমি তোমাকে ঘৃণা করি। আজকের পর আমার সামনে দাঁড়াবেও না। সরো এখান থেকে। এরপর অভিষেক রাগে বাড়ি থেকে বেরিয়ে যায়। একটু দূরে গিয়ে সে নায়রাকে পুকুর পাড়ে কাপড় কাচতে দেখে। আরে, নায়রা এখানে কাপড় কাচ্ছে? আমার বিয়ে তো এর সাথে হওয়ার কথা ছিল। ও আমাকে ধোঁকা দিয়ে প্রেমিকের সাথে পালিয়ে গেল, আর আমার বিয়ে হলো ওর বোনের সাথে। আজ আমি জেনেই ছাড়বো ও আসলে কাকে ভালোবাসে। এতটুকু বলে অভিষেক একটা গাছের আড়ালে লুকিয়ে নায়রাকে ঘন্টার পর ঘন্টা দেখতে থাকে। নায়রা কাপড় কাচা শেষ করে সেখান থেকে বেরোয় এবং পুকুরের ওপারে নিজের কুঁড়ে ঘরে চলে যায়। আচ্ছা, আমার অত বড় রাজপ্রাসাদ ছেড়ে ওর এই কুঁড়ে ঘর পছন্দ হলো, কিন্তু ওর প্রেমিকটা কি, ওটাই তো দেখতে হবে। অভিষেক সেখানেই অপেক্ষা করতে থাকে। তখনই কুঁড়ে ঘর থেকে অবিনাশ বেরিয়ে আসে। অবিনাশ, তুমি কোথায় যাচ্ছ? দেখো, আমাদের বিয়ে হয়ে গেছে আর আমাদের ওপর ঘরের দায়িত্ব আছে। মাও খুব অসুস্থ, তাই আমাকে কাজের খোঁজে অন্য গ্রামে যেতে হবে। ফিরতে একটু সময় লাগবে। তুমি নিজের আর আমার মায়ের খেয়াল রেখো। আমি কাজ করে টাকা নিয়ে নিশ্চয়ই ফিরবো। দেখো, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। তুমি জানো আমি তোমাকে কত ভালোবাসি, কিন্তু পরিবারের জন্য আমাদের এইটুকু দূরত্ব সইতে হবে। ঠিক আছে, সাবধানে থেকো। ঠিক আছে, আমি সাবধানে যাব। তুমি নিজের আর মায়ের খেয়াল রেখো, ঠিক আছে? এরপর অবিনাশ সেখান থেকে চলে যায়। দূরে দাঁড়িয়ে অভিষেক সব দেখছিল। এর কারণে আমার হবু স্ত্রী এর হবু স্ত্রী হয়ে গেছে, আর আমাকে অনিচ্ছাকৃত বিয়ে করতে হয়েছে। এর থেকে তো আমি বদলা নিয়েই ছাড়বো। এরপর অভিষেক অবিনাশের পিছু করতে থাকে। ঘন জঙ্গলে গিয়ে সে পেছন থেকে কালো কাপড় অবিনাশের মুখে চাপা দেয়। এই কি? তুমি কে? আমার চোখ খোলো। কে আমার মুখে কাপড় চাপা দিয়েছে? সরাও, সরাও এটা। চিন্তা করো না, খুব জলদি তোমাকে এমন জায়গায় পাঠাবো যেখান থেকে কোনোদিনও ফিরতে পারবে না। এরপর
অভিষেক অবিনাশকে ঝিঁঝড়ে নিয়ে এক গুহার ভেতরে ধাক্কা দিয়ে দরজা বন্ধ করে দেয়। গুহার ভেতর অবিনাশ চিৎকার করতে থাকে। এ কি? আরে গুহার দরজা খোলো! তুমি এটা কি করলে? জলদি দরজা খোলো! এখন তুমি আর কোনোদিনও ওই গুহা থেকে বের হতে পারবে না। তুমি আমার স্ত্রীকে কেড়ে নিয়েছিলে না? এখন দেখো আমি কি করি। এরপর অভিষেক সেখান থেকে চলে যায়। কে ছিল? আর তার স্ত্রীকে আমি নিয়ে এসেছি? আমি তো কিছুই বুঝতে পারছি না। এদিকে অভিষেক দৌড়ে নায়রার কুঁড়ে ঘরে পৌঁছায়। নায়রা ঝুপড়ি থেকে বেরোতেই অভিষেককে দেখে ঘাবড়ে যায়। তুমি তুমি এখানে কি করছো? চলে যাও এখান থেকে। দেখো নায়রা, আমি জানি তোমার বিয়ে আমার সাথেই হওয়ার কথা ছিল, তাই আমাকে দেখে ঘাবড়ে যাচ্ছ, কিন্তু আমি তোমাকে একটা বড় খবর দিতে এসেছি। কি হয়েছে? এমন কি খবর যে তোমাকে নিজে এখানে আসতে হলো? দেখো, আমি ঘন জঙ্গল দিয়ে আসছিলাম, তখনই দেখলাম তোমার স্বামী যাচ্ছিল। হঠাৎ একটা সিংহ ওর উপর হামলা করলো, আর ও এখন এই পৃথিবীতে আর নেই। না, এমন হতে পারে না। আমার স্বামী আমাকে ছেড়ে যেতে পারে না। তুমি মিথ্যে বলছো। আরে মিথ্যে বলে আমার কি লাভ? আমি সত্যি বলছি, ভাবলাম তোমাকে এসে জানিয়ে দিই। তুমি কি করে জানো ওটা আমার স্বামী? যখন তুমি আমাকে ছেড়েছিলে, তখন আমি তোমার খোঁজ নিয়েছিলাম, তখনই জানতে পারি ও তোমার স্বামী। আমাকে ক্ষমা করে দিও, আমি চেয়েও ওকে বাঁচাতে পারিনি। না না না, অবিনাশ আমাকে ছেড়ে যেতে পারে না। না। নায়রা কাঁদতে কাঁদতে জ্ঞান হারায়। তখনই ঘরের ভেতর থেকে মনোরমা বাইরে আসে। বৌমা, বৌমা, এ কি হলো? আমার বৌমা অজ্ঞান হয়ে গেল কেন? মা, আমি বৈদ্য নিয়ে আসছি, আপনি ওর খেয়াল রাখুন। অভিষেক পালিয়ে যায় এবং কিছুক্ষণ পর বৈদ্যকে নিয়ে আসে। বৈদ্য নায়রাকে পরীক্ষা করে। ভয় পাওয়ার কিছুই নেই, মানসিক ধাক্কার কারণে ও অজ্ঞান হয়ে গেছে, বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। হে ভগবান, ধন্যবাদ। কিছুক্ষণ পর নায়রার জ্ঞান ফেরে। হে কি, আমার কি হয়েছিল? আমি অজ্ঞান হয়ে গেলাম কেন? হঠাৎ তার অভিষেকের কথা মনে পড়ে যায় এবং সে আবার কাঁদতে থাকে। না 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 না, এমন হতে পারে না, হতে পারে না। বৌমা, কি হয়েছে? তুমি কেন আবার কাঁদছো? মা, মা, অবিনাশ আর এই দুনিয়ায় নেই। অভিষেক এটাই জানাতে এসেছিল, তখনই আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। এই কথা শুনেই মনোরমাও কাঁদতে থাকে। না, আমার আমার ছেলে, আমার একমাত্র ছেলে আমাকে ছেড়ে চলে গেল। চিন্তা করবেন না মা, আপনার ছেলে চলে গেছে তো কি হয়েছে, আমি আছি তো, আমি আপনাদের দুজনের খেয়াল রাখবো। কিছুক্ষণ পর অভিষেক দুজনকে বুঝিয়ে নিজের বাড়ি ফেরে। যাক, সব আমার কথা মতোই হচ্ছে। এবার ধীরে ধীরে নায়রার ভরসা জিতে ওকে বিয়ে করে নেব। অভিষেক হাসতে হাসতে বাড়িতে পৌঁছায়। বাড়িতে আমায়রা খুশিতে দৌড়ে আসে। শুনছো গো, শুনছো? কি হয়েছে, এটা কি? পাগলের মতো দৌড়াচ্ছ কেন? আমি আমি আপনাকে একটা কথা বলতে চাই। আমি গর্ভবতী, আমি মা হতে চলেছি। তাতে কি হয়েছে? এতে এত খুশি হওয়ার কি আছে? এটা তো বড় খুশির খবর। আজ তো আপনি খুশি হন, আপনি বাবা হতে চলেছেন। আমার এতে কোনো খুশি নেই, যাও এখান থেকে। অভিষেক চলে যায়। তখনই শাশুড়ি মিনা সব শুনে ফেলে, আমায়রার কাছে আসে। বৌমা, ওর কথায় কিছু মনে করো না। আমার নাতি বা নাতনি আসতে চলেছে, আমি খুব খুশি। দেখো, বাচ্চা এলে ও তোমাকে সব থেকে বেশি ভালোবাসবে। মা, এই আশা নিয়েই তো আমি এই ঘরে পড়ে আছি যে একদিন ওনার ভালোবাসা নিশ্চয়ই পাবো। কিছু সময় কেটে যায়। অভিষেক ধীরে ধীরে নায়রা আর মনোরমার ভরসা জিতে নেয় এবং তাদের খুব খেয়াল রাখে। একদিন অভিষেক নায়রার বাড়ি আসে। নায়রা ওকে দেখে মনে মনে ভাবে, হে ভগবান, আমার কি হচ্ছে? অবিনাশ যাওয়ার পর অভিষেক আমার কত খেয়াল রাখছে,
কিন্তু না, ও তো আমার বোনের স্বামী। আমার এমন ভাবা ঠিক নয়। নায়রা নিজেকে সামলে নেয়। দেখো নায়রা, তোমাকে খুব বিষণ্ণ লাগছে। এক কাজ করো, কিছুদিনের জন্য আমার বাড়ি চলো। তোমার বোন তোমার সাথে থাকলে ওরও ভালো লাগবে আর তোমারও মন ভালো হবে। চলো। তখনই পেছন থেকে মনোরমা আসে। হ্যাঁ বাবা, কেন নয়? ও আমার বৌমা। বৌমা হলেও নিজের মেয়ের মতো। আমার ছেলে যাওয়ার শোক আমারও আছে, কিন্তু ওর জীবনটা আমি নষ্ট হতে দিতে পারি না। বেটি, তুই কিছু দিনের জন্য অভিষেকের সাথে যা। বোনের সাথে থাকলে তোর ভালো লাগবে। ঠিক আছে মা, আপনি যদি বলেন তবে আমি ওনার সাথে যেতে রাজি। চলো চলো, আমার সাথে চলো। অভিষেক নায়রাকে নিয়ে বেরিয়ে পড়ে। এই তো ভালো সুযোগ, এখনই মনের কথাটা বলে দিই, এটাই ঠিক হবে। অভিষেক নায়রাকে নিয়ে বাড়িতে ঢোকে। নায়রাকে দেখেই আমায়রা ঘাবড়ে যায়। দিদি, তুমি এখানে? সব ঠিক আছে তো? আরে আমায়রা, আমি তোমায় বলিনি, নায়রা তোমার দিদি। তো তুমি তো জানোই ওর স্বামী আর নেই এবং সারাক্ষণ কাঁদতো। তাই ভাবলাম ওকে বাড়ি নিয়ে আসি, যাতে দুই বোন একসাথে থাকো। ওকেও একটু সময় দেওয়া যাবে। আপনি খুব ভালো করেছেন দিদি। আপনার কথা খুব মনে পড়তো। দিদি, তুমি ঠিক আছো তো? এ কথা শুনেই নায়রা কান্নার নাটক করতে শুরু করে। আমাকে ক্ষমা করে দে বোন, আমার কারণে তোকে জোর করে এই বিয়েতে জড়াতে হলো। ক্ষমা করে দে আমাকে। না দিদি, এতে ক্ষমা চাওয়ার কিছু নেই। আমি ওনার সাথে খুব খুশি। আর দেখো, উনি কত ভালো। তুমি ওনার সাথে এত খারাপ করলে, তবুও উনি তোমার কত খেয়াল রেখেছেন। এবার চলো, ভেতরে চলো। তুমি খুব ক্লান্ত তো। আমায়রা নায়রাকে ভেতরে নিয়ে যায়। পেছনে অভিষেক মনে মনে ভাবে, যাক, ভেবেছিলাম ও নাটক করবে, কিন্তু ও রাজি হয়ে গেল। এবার শুধু ওকে প্রেমে ফেলতে হবে, তারপর বিয়ে করে বদলা নেব। কিছু দিন কেটে যায়। একদিন আমায়রা খাবার নিয়ে ঘরে যেতেই দেখে নায়রা আর অভিষেক বিছানায় একে অপরের হাত ধরে বসে আছে। এটা কি অভিষেক জি? আপনি কি করছেন? দিদির হাত কেন ধরে আছেন? না না, তেমন কিছু না, আমরা কথা বলছিলাম। এটা আপনি ঠিক করছেন না। এমন কি কথা ছিল যে আমার স্বামীর হাত ধরে বসতে হলো? এটা একদম ঠিক না। চুপ করো, এমন ফালতু কথা আর বলবে না। এই কথা শুনে আমায়রা কাঁদতে কাঁদতে বাইরে চলে যায়। আমার এখানে বসা ঠিক না, যাওয়াই উচিত। দেখো, কতদিন ধরে আমি তোমার খেয়াল রাখছি, আজ মনের কথা বলতে চাই। আমি তোমাকে খুব ভালোবাসি আর তোমাকেই বিয়ে করতে চাই। এ তুমি কি বলছো? তুমি আমার বোনের স্বামী, আমি ওর ঘর কিভাবে ভাঙবো? দেখো, আগে তো তোমার আমার সাথে বিয়ে হওয়ার কথা ছিল, তাই না? এতে কোনো অন্যায় নেই। আমাকে বিয়ে করে নাও, খুব সুখে রাখবো। আমার স্বামী নেই, জীবন শেষ, কিন্তু এর অত বড় বাড়ি, ও আমাকে ভালোবাসে। কেন না রাজি হয়ে যাই আমি? কি 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 ভাবছো? ঠিক আছে, আমি বিয়ে করতে রাজি। একা জীবন আমি কিভাবে কাটাবো? চলো আজই বিয়ে করি। দুজনে ঘর থেকে বেরোতেই আমায়রা সব শুনে ফেলে। আপনি আপনারা আপনারা ঠিক করছেন না। যদি এমনই করেন, তবে আমি মুখিয়াজিকে সব বলে দেব, সব বলে দেব। যদি একটা কথাও বলিস তবে তোর মাকে মেরে ফেলবো, বুঝলি? আমি নায়রাকেই বিয়ে করব। তুই মাঝখানে এসেছিলি, এখন এখান থেকে চলে যা। আপনি একই কথা বলছেন? আমি আপনার বাচ্চার মা হতে চলেছি। এই অবস্থায় আমি কোথায় যাব? গিয়ে মর, তোকে আর তোর বাচ্চাকে আমার কোনো দরকার নেই। দিদি, তুমি এটা কি করছো? ভগবানের দোহাই, আমার ঘর ভেঙো না। দেখ বোন, আমি চেয়েছিলাম তোর ঘর না ভাঙুক, কিন্তু আমার বিয়ে তো অভিষেকের সাথেই হওয়ার কথা ছিল। ভুল করে তোর সাথে হয়েছে। এখন আমি যাচ্ছি না, আমি ওকে ভালোবেসে ফেলেছি। এরপর নায়রা আর অভিষেক চলে যায়। আমার আর বেঁচে থাকার কোনো অধিকার নেই। আমায়রা বাড়ি থেকে বেরিয়ে যায় ও দৌড়তে দৌড়তে কুয়োর কাছে পৌঁছায়। আমাকে ক্ষমা করে দিস আমার সন্তান। তুই এখন এই পৃথিবীতে আসিসনি, কিন্তু আমাকে তোর সাথে এই পৃথিবী ছাড়তে হবে। যার বাবা তার সন্তানকে ভালোবাসে না, সে তোকে কি সুখ দেবে রে মা? সে তোকে কি সুখ দেবে? আমায়রা কুয়োয় ঝাঁপ দেয়। গ্রামবাসী দেখে হাহাকার করে ওঠে। আরে দেখো, ও তো 9 মাসের গর্ভবতী ছিল।
ও কুয়োয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে নিল। এটা কি করে হতে পারে? কয়েক মাস আগেই বিয়ে হলো, 9 মাসের গর্ভবতী, তবু আত্মহত্যা কেন? বড় ঘটনা হয়ে গেল। চলো ওর মাকে জানাই। সবাই চলে যায়। অন্যদিকে ঘন জঙ্গলে গুহায় বন্দি অবিনাশ কেঁদে মরছিল। কি হচ্ছে? আমি 4 মাস ধরে এই গুহায় খাবার জল ছাড়া আছি, তবু বেঁচে আছি কিভাবে? এই এই গুহা কি অভিশপ্ত? অবিনাশ একটু এগোতেই একটা মাটির মূর্তি দেখতে পায়। এই মাটির মূর্তিতে কি আছে দেখি তো। অবিনাশ ওটা পরিষ্কার করতেই সেই জায়গায় একটা অঘরী প্রকট হয়। আপনি কে? আর এখানে কি করছেন? তুমি আমার আশ্রয়ে আছো, তাই 4 মাস না খেয়েও সুরক্ষিত আছো। তাই তো ভাবছিলাম কিভাবে বেঁচে আছি। আপনি গুহায় আছেন, আগে বলেননি কেন? কারণ আমি 4 বছরের মৌন গভীর ধ্যানে ছিলাম। আজ ধ্যান ভাঙলো। বলো, তোমার কি ইচ্ছা? কেউ আমাকে বন্দি করেছে। আমি আমি বাইরে যেতে চাই। আমার মা স্ত্রী চিন্তায় আছে, আমার ওদের কাছে যেতে হবে। ঠিক আছে। অঘরী মন্ত্র করে দরজা খুলে দেয়। অবিনাশ বাইরে আসে। আমি আমি 4 মাস পর বাইরে এলাম। কি কি সুন্দর এই পৃথিবী! জান বেঁচে গেল তোমার। ধন্যবাদ অঘোরী মহারাজ। অবিনাশ নিজের ঝুপড়িতে ফেরে। মনোরমা ওকে দেখে খুশিতে পাগল হয়ে যায়। আমার মনে হলো তুমি আমাকে ছেড়ে চলে গেলে, কিন্তু তুমি ঠিক আছো? অবিনাশ সব বলল। মনোরমা কাঁদতে শুরু করলো। নায়রা কোথায় মা? ওকে কোথাও দেখতে পাচ্ছি না কেন? বাবা কি বলবো, তোর যাওয়ার পর ওর জামাইবাবু আসতো, একদিন নায়রাকে নিয়ে গেল, আর ফেরেনি, মনে হয় আর ফিরবেও না। না 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 মা, আমি ওকে নিয়ে আসবো। অবিনাশ ওখান থেকে বেরিয়ে পড়ল অভিষেকের বাড়িতে। অভিষেক ওকে দেখেই ভয় পেয়ে যায়। আরে, ও বেঁচে আছে কি করে? আমি তো ওকে গুহায় আটকেছিলাম। নায়রা বাইরে আসে। অবিনাশ তা দেখে ভয় পেয়ে যায়। তুমি তুমি বেঁচে আছো? এতদিন কোথায় ছিলে? কেন এসেছো? যাও এখান থেকে। এই আওয়াজ তো গুহার বাইরে শুনেছিলাম। তুমি আমাকে বন্দি করেছিলে। চলো নায়রা, চলো, আমার সাথে চলো। কি আজে বাজে কথা বলছো? ক্ষমা করো। আগে আমি তোমাকে ভালোবাসতাম, এখন অভিষেককে ভালোবাসি। আমি ওর সাথে থাকবো। যাও এখান থেকে। তুমি আমাকে ছেড়ে এর কাছে এলে, এখন আমাকে ছেড়ে আর এর কাছে চলে এলে। তোমাকে আমার সাথে যেতেই হবে, আমি তোমাকে নিয়েই যাব। যা করার করো, আমি অভিষেককে ছাড়বো না। ওকে আমি খুব ভালোবাসি, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। শুনলে তো ও কি বললো? এবার বিদায় হও, আমার স্ত্রীর পাশে আর আসবে না। ঠিক করছো না অভিষেক, নিজের স্ত্রীকে ছেড়ে আমার স্ত্রীকে কাড়লে। বদলা নিয়েছি। তুমি আমার স্ত্রীকে নিয়ে পালাতে চেয়েছিলে না? এবার দেখো, তোমার স্ত্রীকে আমি কাড়লাম। আমার যেমন লেগেছিল তেমনটা তোমারও হোক। অবিনাশ বিষণ্ণ মনে চলে যায়। অভিষেক হাসতে হাসতে ঘরে ঢোকে। দেখলে তোমাকে কত ভালোবাসি। ওর মায়া আমি ত্যাগ করলাম শুধুমাত্র তোমার জন্য। হাসছো কেন তুমি? শোনো, তোমাকে আর রাখতে পারবো না। বেরো এখান থেকে। এ কি বলছো? এত ভালোবাসি তোমাকে, আমাকে কেন ছাড়ছো তাহলে? আমি শুধু প্রতিশোধ নিতে চেয়েছিলাম। আমার প্রতিশোধ পূরণ হয়েছে। তুমি না তোমার প্রেমিকের রইলে, না আমার। যে মেয়ে নিজের প্রেমিককে ছেড়ে আমার কাছে আসতে পারে, সে কাল আমাকে ছেড়ে অন্য কারোর কাছে যাবে না তার কি গ্যারেন্টি? বের হও আমার বাড়ি থেকে। ভগবানের দোহাই, আমাকে বের করো না। আমি কোথায় যাব? ওসব আমার দেখার দরকার নেই। অভিষেক নায়রাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। হে ভগবান, এখন আমি কি করব? কোথায় যাব? সবাই আমাকে বের করে দিল। আমি আমি এখন একটা কাজ করি, অবিনাশের কাছে যাই, ওই আমাকে আপন করে নেবে। নায়রা নিরুপায় হয়ে অবিনাশের বাড়ি যায়। তখন পিছন থেকে মনোরমা এসে যায়। তুমি এখানে কেন এসেছো? এখান থেকে চলে যাও, চলে যাও তুমি। তখনই অবিনাশ বাইরে আসে। দেখো, আমাকে ভুল বুঝো না। আমি যা কিছু বলেছিলাম তা বাধ্য হয়ে বলেছিলাম, কিন্তু আমি তোমাকে খুব ভালোবাসি।
আমি তোমার থেকে দূরে থাকতে পারি না। মিথ্যে বলো না। অভিষেক তোমাকে তাড়িয়ে দিয়েছে বলেই তুমি আমার কাছে এসেছো। না না, সে আমাকে ঘর থেকে বের করেনি। মিথ্যে বলো না। যখন তোমরা দুজন ঘরের ভেতর ঝগড়া করছিলে তখন আমি বাইরে গাছের পেছনে দাঁড়িয়েছিলাম। আমি সব কথা শুনেছি। আমি জানি যে বাইরে থেকে ভালো দেখায় সে ভেতর থেকে তেমন হয় না। ঘরের ভেতরই আসল চেহারা দেখা যায়। আর তোমাদের দুজনেই সত্যি আমি জেনে গেছি। তাই তুমি এখান থেকে চলে যাও। আমি তোমাকে কখনোই আপন করতে পারবো না। আমি তোমাকে কত ভালোবাসতাম, তোমার জন্য সবকিছু করতে প্রস্তুত ছিলাম, কিন্তু তোমার ভালোবাসা সত্যি ছিল না। সেটা শুধুই দেখানো ছিল। কখনো আমার সাথে, কখনো তার সাথে। এতবার তো গিরগিটিও রং বদলায় না যতবার তুমি বদলেছ। এখন এখান থেকে চলে যাও। অবিনাশ তার মাকে নিয়ে বাড়ির ভিতরে চলে যায়। হে ভগবান, আমি কোথায় যাব? আমি না মায়ের কাছে যেতে পারছি, না অভিষেকের কাছে, আর না অবিনাশের কাছে। আমি তো পুরোপুরি শেষ হয়ে গেছি। কাঁদতে কাঁদতে নায়রার সামনে এগিয়ে যায় এবং এক জায়গায় বসে কাঁদতে থাকে। তখন এক বুড়ি মহিলা এসে নায়রাকে দেখে জোরে জোরে হাসতে থাকে। আম্মা, আপনি হাসছেন কেন? আমি এত দুঃখে আছি। যেমন কর্ম তেমন ফল বেটি। বোন আর মর্যাদাকে সম্মান করলে এমন হতো না। ভালোবাসাকে তামাশা করেছিস। এখন তুই ধোবি কা কুত্তা, না ঘর কা খাটকা। আম্মা ঠিকই বলেছেন, সবই আমার কর্মের ফল। জীবন আমি শেষ করলাম। আমি এখন কি করব? এরপর নায়রা পথে পথে ঘুরতে লাগলো, কিন্তু কেউ তাকে আশ্রয় দিল না বা দয়া করলো না।